রেল কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ ট্রেন চলাচল বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা ওভারটাইমের দাবি মানা হয়েছে আর সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। জাতীয়করণের আশ্বাসে রাস্তা ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। জুনের মধ্যে না হলে ফের আন্দোলন। দাবি মানার প্রতিশ্রুতিতে 7 কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। বিএনপিকে নিয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ রিজভির। ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা তারেক রহমানের। এবং 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলেসহ 54 জনের নামে দুদকের মামলা। স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার নামে বিপুল টাকা 9-6 জড়িতদের খোঁজে অভিযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রেল কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই অবস্থায় টিকিট ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া কমলাপুর ও বিমানবন্দর স্টেশনের যাত্রীরা ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসে যেতে পারবেন গন্তব্যে। এদিকে চলমান সংকট সমাধানের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়কে দিয়েছেন রেল উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যৌক্তিক দাবি মানা হয়েছে, এই মুহূর্তে আর কিছু সম্ভব নয়। প্রতিদিনের মতো মঙ্গলবারও ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভিড় করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে বাজেনি ট্রেনের হুইসেল, ছিল না রেলকর্মীদের কর্মব্যস্ততা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে মানুষের, দীর্ঘ হয় অপেক্ষার প্রহর। প্ল্যাটফর্ম ভরা যাত্রী, ট্রেনও প্রস্তুত, তবে আসেননি রানিং স্টাফরা। এতে ভোগান্তিতে পড়েন দূর থেকে আসা যাত্রীরা। ভোর 4টার দিকে আসছি, ট্রেন চলার কোনো খবর নাই, এখানে কোনো আপডেটও কেউ দিচ্ছে না। দুর্ভোগটা তো আমাদের উপর পড়ে। এই যে বাচ্চা কান্না করতেছে, কতক্ষণ বসে থাকবো, চলে যেতে হবে। ট্রেনের এই ভোগান্তিটা মানে যে কোনো সরকার আসুক না কেন, ট্রেনের এই ভোগান্তিটা মনে বাবা যাবে না। ব্রিটিশ আমল থেকে চলতি ট্রেনের কর্মীরা অতিরিক্ত ডিউটির জন্য পেয়ে আসছেন মাইলেজ ও বাড়তি পেনশন সুবিধা। 2001 সালে তা বন্ধ করালয়। এরপর থেকেই আন্দোলনে নামেন রানিং স্টাফ ঐক্য পরিষদ। 4 বছরের আন্দোলনে সমাধান না হওয়ায় কর্মবিরতিতে তারা। এই খবর আগে থেকে অবগত না থাকায় বিড়ম্বনা বেড়ে যায় বহুগুণ। কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদেও জড়ান যাত্রীরা। ট্রেনের টিকিট কাটা, সেটা রিফান্ড কবে করবে তারও কোনো নাই। আমাদের তো মেসেজ দিলে পারতো, আমরা তো কষ্ট করে এখানে আসতাম না। টিকিট কেটে টাকা দেওয়া যতটা সহজ, ফেরত পাওয়া তার থেকে দ্বিগুণ কঠিন। টাকাটা রিটার্ন করে দিলে আমরা সবাই খুশি হব, আমরা আমার ফ্যামিলি নিয়ে বাড়িতে যেতে পারবো। এক পর্যায়ে কমলাপুরে আসেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। যাত্রীদের কোনো স্বস্তির খবর শোনাতে পারেননি তিনি। জানান, রানিং স্টাফদের দাবি মানার ব্যাপারটি রেলের হাতে নেই, অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ার। আর অর্থ উপদেষ্টা বলছেন, যৌক্তিক দাবি এরই মধ্যে মানা হয়েছে, এর বাইরে এখন আর কিছুই করা সম্ভব নয়। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। তবে রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, দাবি মানা না পর্যন্ত ট্রেন চালাবেন না তারা। আলোচনার টেবিলে ছিলাম আমরা, সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্যজোট ভাবে আজকে এই অবস্থানে আসছে। আমরা আলোচনা চালিয়ে যাব, কর্মবিরতিও চলবে, তবে আমরাও চাই এটা দ্রুত সমাধান হোক। এদিকে যাত্রীদের টিকিট ফেরত নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম সহ 7 রুটের যাত্রীরা ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসে যেতে পারবেন গন্তব্যে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, বিআরটিসি বাস কাউন্টারে শফিকুজ্জামান রুবেল এবং সিলেট রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে। এখন পর্যন্ত কোনো স্বস্তির খবর নেই রেলপথের যাত্রীদের। সারা দিন ভোর আজকে
দফায় দফায় মিটিং হয়েছে, বৈঠক হয়েছেন। রেল উপদেষ্টা যেমন এসেছিলেন, রেল সচিব এখানে বিকেল 4টা পর্যন্ত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক যে সংগঠন রয়েছে তাদের নেতারা ছিলেন, রানিং স্টাফদের সঙ্গে আসলে দফায় দফায় বসেছেন, তারা এখানে মিটিং করেছেন, কিন্তু কোনো ধরনের আসলে ফলপ্রসূ আলাপ হয়নি, যে কারণে এই কর্মবিরতি এখনও চলমান। তার মানে বোঝা যাচ্ছে যে এইটি আসলে রেলের রানিং স্টাফরা বলছেন যতক্ষণ পর্যন্ত না এটা প্রজ্ঞাপন আকারে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে এমন ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই দাবির পক্ষে তারা আসলে দিনভর খণ্ড খণ্ডভাবে মিছিল নিয়ে এসেছেন, মিছিল করেছেন এবং তাদের দাবি দেওয়া আসলে তারা বারবার একই কথা উপস্থাপন করেছেন। এখন পর্যন্ত যেটি আমরা জানি যে রেল উপদেষ্টা ফাউজুল কবির খান এবং অর্থ সচিবের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেই বৈঠকও কিন্তু এখন পর্যন্ত সেই বৈঠকও কিন্তু সফল হয়নি। সর্বশেষ যেটি আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে রেল ভবনে উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে একটি বৈঠক শুরু হয়েছে। আশা করা হচ্ছে সেই বৈঠক থেকে আসলে কোনো একটি সিদ্ধান্ত আসবে হয়তো। সেই বৈঠকের দিকেই তাকিয়ে আছে এখন দেশের রেলের যারা যাত্রী তারা এবং যে রেল যোগাযোগে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে এসে রাস্তায় বিপাকে পড়েছেন তারা। তবে এখন পর্যন্ত সেই বৈঠকে ফলপ্রসূ কোনো কিছু হয়নি। তবে আমরা যেটা জানতে পারছি, রানিং স্টাফদের বিভিন্ন সূত্রের সঙ্গে আমি কথা বলে যেটি জানতে পারছি, তারা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে তারা আর কোনো ধরনের মিটিং বা আর কোনো ধরনের বৈঠকে তারা অংশ নিতে চান না। রেল ভবনেও যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকেও আসলে রানিং স্টাফদের কোনো প্রতিনিধি সেখানে যুক্ত হননি। তারা বলছেন তাদের দাবি একটাই, তারা জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে, সেটির পক্ষে রেল এবং অর্থ মিলে যে সিদ্ধান্ত নিবে সেটা যদি তাদের পক্ষে না আসে তারা সেই কর্মবিরতির যে আন্দোলন চলছে তারা সেটা চালিয়ে যাবেন। তারা রেল ভবনে শ্রমিক প্রতিনিধিরা কেউ আসলে যোগ দেননি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। এবং রেলের যাত্রীদেরকে সড়ক পথে পরিবহনের জন্য রেলপথ মন্ত্রণালয় বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন সেই খবর জানাচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। কর্মবিরতির ফলে মূলত ট্রেন চলাচল বন্ধ সারা দেশে, তার যারা টিকিটধারী রয়েছেন তাদের জন্য যেই অল্টারনেটিভ বিআরটিসি বাস এই রেল স্টেশনের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে অপেক্ষা করছে। আমরা দেখেছি যে কয়েকটি বাস ইতিমধ্যে কিন্তু এই বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যাত্রীদের নিয়ে চলে গেছে। কিন্তু এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে একটি ট্রেনে মূলত আপনারা জানেন যে অনেক যাত্রী থাকে, 300-400 যাত্রী থাকে, সেখানে কিন্তু বাসে মাত্র ধারণ ক্ষমতা থাকে 50 থেকে 52 জন। সেক্ষেত্রে একটি বিড়ম্বনা আমরা দেখছি, একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা আসার পরে, কারণ সামান্য কিছু যাত্রীরা চলে যাওয়ার পর একই টাইমে একই শিডিউলের যাত্রীরা কিন্তু যেতে পারছেন না। সেক্ষেত্রে একটা ঝামেলা যেরকম তৈরি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে মাত্র 20টি বাস এই কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে যাত্রীদের নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, এবং বিমানবন্দর থেকে এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে 10টি বিআরটিসির বাস নিয়ে যাচ্ছে। এতে একটি সমস্যা তৈরি হচ্ছে যে বিভাগীয় ভাবে কিন্তু তারা আসলে এখনো জানতে পারছেন না যারা যাত্রী যে কোন বাসটি কোন জায়গায় যাবে, বা আসার পরে তারা একটি সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা কর্তৃপক্ষের সাথে আলাপ করলে তখন বুঝতে পারছেন যে আসলে কখন গাড়ি ছাড়বে কি ছাড়বে না। তারা বলছেন, যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যদি সুনির্দিষ্ট করে বলা হতো যে বিভাগ ওয়াইজ কোন বিভাগের যাত্রীরা কোন জায়গায় দাঁড়াবেন, কোন বিভাগের যাত্রীরা কোন বাসটি নিয়ে যাবে, তাহলে তাদের জন্য সুবিধা হতো। এই সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। এর ফলে এবং শিডিউল বিপর্যয়ের যে ঝুঁকি ছিল, একটু আগে যারা এসছেন, বিশেষ করে যারা সিলেট ময়মনসিংহ চলে যাবেন, যারা চট্টগ্রামে যাবেন সেই যাত্রীরা কিন্তু দেখা যাচ্ছে যে সেই যাত্রীর সংখ্যাটাই বেশি। তারা একটি বাস কিছুক্ষণ আগে ছেড়ে গেল, বা অন্যান্য যে যাত্রী রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন। তো সব মিলে বলা যায় যে সেবাটাকে অল্টারনেটিভ সেবাটাকে তারা স্বাগত জানালেও সমস্যার সম্মুখীন হচ্ছেন মূলত এসে তারপরে মিস ম্যানেজমেন্টের কারণে। তো সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সিলেটে রয়েছেন, তিনি জানাবেন সেখানে কি পরিস্থিতি। দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে, এবং আপনারা জানেন যে দাবি আদায়ের লক্ষ্যে রেলওয়ে স্টেশনের কর্মচারীরা কিন্তু কর্মবিরতিতে রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্টেশনই কিন্তু বর্তমানে খালি রয়েছে, যেহেতু সিলেট থেকে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে দুর্ভোগে পড়েছেন সকাল থেকেই কিন্তু এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা অনেকেই কিন্তু এই বিষয়টি অবগত ছিলেন না। পাশাপাশি আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে গতকাল সোমবার মধ্যরাত থেকে কিন্তু ট্রেন
পরিচালনায় যুক্ত কর্মচারীরা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন এবং সংশ্লিষ্ট সূত্র যেটি বলছে যে জটিলতা শুরু হয়েছিল 2022 সালে এবং তখন অর্থ মন্ত্রণালয় জানিয়ে দেয় যে রেলের রানিং স্টাফরা যে বাড়তি সুবিধা পান তা আর দেওয়া হবে না এবং অবশ্য পরে রানিং স্টাফ এবং রেল কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দর কষাকষির মাধ্যমে কিছু সুবিধা ফিরে পান কিন্তু রানিং স্টাফরা। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু এই দর কষাকষির জের ধরেই কিন্তু আসলে এই ক্ষোভটা কিন্তু জমা হয় এবং ব্রিটিশ আমল থেকে যে চলে আসা যে সুবিধা পুরোপুরি পুনর্বহাল চান রানিং এই স্টাফরা এমনটি কিন্তু তারা জানিয়েছে এবং এই দাবিতেই কিন্তু আসলে মূলত কর্মবিরতি চলছে এবং এদিকে রেল কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সুরাহা করার চেষ্টা চালাচ্ছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো সুরাহা আসেনি এমনটি আসলে আমাদের কাছে খবর এসছে এবং সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে রানিং যে স্টাফরা রয়েছেন তারা আসলে ট্রেন পরিচালনায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিশেষ করে চালকেরা কাজ না করলেও কিন্তু ট্রেন চালানোর বিকল্প কোনো ব্যবস্থা নেই এবং আরেকটি বিষয় যেটি বলতে চাই এবং দৈনিক 8 ঘন্টার বেশি যে কাজগুলো তারা করছেন তো এই কাজগুলো কিন্তু সাধারণভাবেই কিন্তু জমা হয় এবং ব্রিটিশ আমল থেকে চলে আসা এই সুবিধাগুলো কিন্তু তারা পাচ্ছে না বিদায় মূলত এই দাবিগুলো তারা উত্থাপন করেছেন। তো সিলেটের স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আলাদা কাঠামো সহ দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন 7 কলেজ শিক্ষার্থীরা। পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ 3 দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আলাদা অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন বিশ্ববিদ্যালয়ের মতো একটি নতুন কর্তৃপক্ষের মাধ্যমে 7 কলেজ পরিচালনার কথা ভাবছে সরকার। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সোমবার অধিভুক্ত 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বাকি 5টি দাবি নিয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা গণমাধ্যমকে জানান দাবি পূরণে আশ্বাস দেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের উপর পুলিশের হামলার বিষয়টি 3 দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তারা। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে। 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান 7 কলেজের শিক্ষার্থীদের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিব। এদিকে সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বিশ্ববিদ্যালয়ের মতো একটি নতুন কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর 7 কলেজকে পরিচালনার কথা ভাবছে সরকার। ইনোভেশন তো এডুকেশনে মন্ত্রণালয়কে না জানিয়ে চলমান স্নাতক ভর্তি কার্যক্রমের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করায় জটিলতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আলাদা হয়ে যাওয়ার পর চলতি শিক্ষাবর্ষ থেকেই 7 কলেজের শিক্ষার্থী ভর্তি নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এরই মধ্যে যারা আবেদন করেছেন তাদের কি হবে এমন প্রশ্নে ঢাকা কলেজের অধ্যক্ষ জানান এই বছর ভর্তির আবেদন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে করা যাবে, তবে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে মন্ত্রণালয় গঠিত কমিটি। 6 জানুয়ারি থেকে 7 কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আবেদনও করেছেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের কি হবে এখন এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ জানান আপাতত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই ভর্তির আবেদন করা যাবে আর ভর্তি নেবে নতুন প্রশাসন। আবেদন ওই পোর্টালেই হবে কিন্তু প্রক্রিয়াটি ভিন্নভাবে হবে। ওই পোর্টালে করলেও সমস্যা নেই, ভর্তি প্রক্রিয়া যেভাবেই হোক তারা ভিন্ন একটা প্রশাসনে ভর্তি হবে। অধিভুক্তি বাতিল হয় স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। একটা স্বতন্ত্র কাঠামোর আওতায় আসে তাহলে এই শিক্ষার্থী স্বাধীন হয়ে তাদের মেধা বিকাশের সুযোগ পাবে। অ্যাফিলিয়েশনটা বাদ দিলে হয়তো 7 কলেজের জন্য ভালো হয়, তো ঢাবি কর্তৃপক্ষ আলটিমেটলি সেটাই করলো। ঠিক আছে, ওরা অধিভুক্ত চাচ্ছে না, আমরা অধিভুক্ত থেকে বাইরে করে দিলাম। টিউশনের যে সেক্টরটা রয়েছে সেই জায়গাতে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করে কাজ করে। তাদের যদি ইন্ডিভিজুয়াল আলাদা একটা পরিচয় থাকে
প্রত্যেকটা কলেজ ওয়াইজ নিজস্ব পরিচয় দিয়ে তারা যদি বেড়ে উঠতে পারে সেটা তাদের জন্য অনেক ভালো হবে। অনেক সময় দেখা যায় যে গ্রামে গিয়ে যখন বলি আমি ঢাবির স্টুডেন্ট, আমার কাছে জিজ্ঞেস করা হয় আমি ঢাবির কোন কলেজে পড়ি। ওরা নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু যদি আলাদা হয় তখন দেখা যাবে ওইটা হয়তো ঢাকা ইউনিভার্সিটিকে বিট করতে পারবে হয়তো বা। তো আমার মতে যে নিজেরা এগিয়ে যাওয়ার জন্য আলাদা হয়ে যাওয়া খুব একটা ভালো ডিসিশন। এই পৃথকীকরণ ঢাকা কলেজ ও 7 কলেজের শিক্ষা কার্যক্রম আরও বেগবান করবে বলেও মনে করেন শিক্ষার্থীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ধাপে ধাপে দেশের সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। একই সঙ্গে শিক্ষকদের উপর পুলিশের হামলার জন্য দুঃখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে শাহবাগে ফিরে আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানান দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন তারা। তবে জুনের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 24 ঘন্টার আলটিমেটামে মঙ্গলবারও শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। পদযাত্রায় পুলিশের হামলার বিচারও দাবি করেন তারা। কর্মসূচির 10 দিনে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ডাক পান আন্দোলনরতরা। সেখানে যান শিক্ষকদের 15 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সহকর্মীদের জন্য সুখবর নিয়ে আসেন ইবতেদায়ী শিক্ষকরা। জানান 6 দফা দাবি মেনে নেওয়ার পাশাপাশি পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই খবর শুনে উল্লাসে ফেটে পড়েন শিক্ষকরা। আজকে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, আমাদের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কি বলবো, আনন্দের চড়ে আমরা বলছি নির্দিষ্ট সময় দিয়ে শিক্ষকদের ঘোষণা দেবে এই করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক জানান ধাপে ধাপে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এছাড়া আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে চালু করা হবে প্রাক প্রাথমিক শ্রেণী। আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। শিক্ষকদের দাবি প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। চলতি বছরের জুনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যতক্ষণ পর্যন্ত না মানা হবে অতক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বরে রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। সারা দেশে 10,000-এর বেশি ইবতেদায়ী মাদ্রাসায় প্রায় 50,000 শিক্ষক রয়েছেন। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। এর প্রভাবে বিভাগের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। ডিপোর সামনে সারি সারি দাঁড়ানো ট্যাঙ্ক লরি, ঘুরছে না চাকা, সরবরাহ বন্ধে রিফুয়েলিং স্টেশনে তৈরি হচ্ছে জ্বালানি তেলের সংকট। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনে শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে খালিশপুরে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। বলেন মুক্তি না দেয়া পর্যন্ত চলবে কর্মবিরতি। এই কেসগুলি সম্পূর্ণ মিথ্যা এবং এর সাথে আমাদের নেতৃবৃন্দ কোনোভাবেই জড়িত নয়। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা আমাদের এই কর্মবিরতি থাকবে। মামলাটা যে করছে, যে বাদী, সে বাদী তার নামে কোর্টে যে অ্যাফিডেভিট করে দিয়ে আসছে। আমরা চাচ্ছি যে আজকে যেন আমাদের সেক্রেটারি সাহেবকে জামিন দেয়। জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় প্রভাব পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলায়। যশোর, বাগেরহাট, ঝিনাইদহের পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। কুষ্টিয়ার থেকে এখানে আসছি, আসে তো তেল পাইনি। আরো 2-3 পাম্পে গেছি, তেল পাইনি, কষ্ট নাই, বন্ধ। আমার গাড়িতে 20 টেপ তেলের প্রয়োজন, এখন তেল নেই, তাহলে আমি কি করে টিভি যাব? প্রশাসন বলছে শ্রমিকদের দাবির বিষয়ে ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। নাশকতা মামলায় গত শনিবার ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতার করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দাবি আদায়ের নামে জ্বালাও পোড়াও বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করা দেশ ও জাতির জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজধানীতে বাংলাদেশ টি&টি শ্রমিক কর্মচারীদের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, অধিকার আদায়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রথমে আলোচনা করা উচিত। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস,
কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে 15 দফা দাবি তুলে ধরেন আয়োজকরা। দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি বক্তারা আহ্বান জানান। বিটিসিএল বাসলে কর্মী নিয়ে আসছেন, ইয়ত এক্সচেঞ্জ ক্যাপাসিটি এবং আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সামগ্রিক কল্যাণের জন্য আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য যে একটা স্থায়ী নীতি আছে, ইসলামিক নীতি আছে এবং আদর্শ নীতি হচ্ছে শ্রমিক মালিক ভাই ভাই আলাপ আলোচনার মধ্যেই সমাধান চায়। এই যে স্লোগান, এটাই হচ্ছে একটা সমাজের জন্য, প্রতিষ্ঠানের জন্য, একটা দেশের জন্য, একটা জাতির জন্য কল্যাণকর পন্থা। ধ্বংস, ভাঙচুর, জ্বালাও পোড়াও, রাস্তাঘাটের অবরোধ সৃষ্টি করে দেশের জন্য, জনগণের জন্য এটা ভালো কোনো কাজ নয়। সময় সংবাদ আরও থাকছে। 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে যাতায়াত। জীববৈচিত্র্য রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর। 1 মাস পেছানোর দাবি ব্যবসায়ীদের। বিএনপিকে নিয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা চলছে। বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। দলে অনুপ্রবেশ ঠেকাতে নবায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী দোসররা যেন কোনোভাবেই দলের ভেতরে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও দল থেকে বহিষ্কৃতদের এই নবায়নের আওতায় আসার সুযোগ নেই বলেও জানান তিনি। চারটি কথা বলি, আমরা এটা উদ্বোধন করব। কারণ মনে রাখতে হবে, বিএনপি আমরা যারা করি ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত খোলা পানিতে মাছ শিকার সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আমরা প্রথমেই নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে, মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি। বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ব্রাজিল। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বৈঠকে দুই দেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। কৃষি, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস সহ অনেক বিষয়ে ব্রাজিলের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান আমির খসরু। পাশাপাশি বাংলাদেশের ফুটবলে কিভাবে আরও উন্নতি করা যায় এ বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরও সম্ভাবনা আছে। আমাদের ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাড়ানোর অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আশ্বাস দেন। বৈঠক শেষে সিইসি জানান, ইইউ সংস্কারকে গুরুত্ব দিয়েছে। স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে কাজ করতে ইইউ একমত হয়েছে বলেও জানান সিইসি। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একদিকে চলছে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ, অন্যদিকে দেশি বিদেশি প্রতিনিধিদের পরামর্শও নিচ্ছে কমিশন।
মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। সর্বশক্তি নিয়োগ করেছি টু এনশিওর ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। ইইউ সংস্কারকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে সিইসি বলেন, জোটটি মনে করে নির্বাচন যাত্রায় সংস্কারের সময় কম হচ্ছে। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছেন ওনারা। দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক, এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি দি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। For the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him. পরে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে সফরকারী গণতন্ত্র বিশেষজ্ঞ বেটি বাকেন ও মাইকেল লিডাউর সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহত ৩৬ জনকে নতুন জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। সকালে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসারতদের মাঝে কার্ড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব ও এনআইডির মহাপরিচালক সহ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তারা। এর সঙ্গে হাসপাতাল থেকেই আহতদের তথ্য ও বায়োমেট্রিক সংগ্রহ করা হয়। কার্ডপ্রাপ্তদের মধ্যে 18 বছরের ঊর্ধ্বে 20 জনকে দেওয়া হয় স্মার্ট কার্ড। এর মধ্যে একেবারে নতুন ভোটার 14 জন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সুফল সবাই ভোগ করছি। আহতদের হাসপাতালে এসে কার্ড তুলে দেয়া ছিল নৈতিক দায়িত্ব। বিএনপি ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। গত 15 বছরে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, সামগ্রিকভাবে সবকিছু থেকে বাংলাদেশ পিছিয়ে গিয়েছে। পলিটিক্সের লক্ষ্য বা উদ্দেশ্য কি? মানুষকে নিয়েই তো, মানুষের জন্যই তো আমরা যে রাজনীতি করছি। কার জন্য করছি? আমরা কি শুধু নিজের জন্য করছি না? বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, এই মানুষগুলোর কি করে কিছুটা বেটার করা যায়, সেটি শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটি স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, সেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে হতে পারে, সেটি নারীদের ক্ষেত্রে হতে পারে, সেটি শিশুদের ক্ষেত্রে হতে পারে, সেটি কিশোরদের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেকটা ক্লাসের মানুষের জন্য কম বেশি কিছু না কিছু আমরা করার চেষ্টা করব, যাতে তাদের সবকিছু মিলে বেটার। ইসলামী ব্যাংক থেকে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের ছেলেসহ 52 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের ঘটনায় দুদকের জালে ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এদিন ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার নামে 38 কোটি টাকা ক্ষতি সাধনের সাথে জড়িতদের খুঁজতে অভিযান চালিয়েছে দুদক। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল, অথচ এখন আনসারদের মেস হিসাবে ব্যবহার করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। দুদকের অভিযানে মিলেছে এমন তথ্য। আপনি প্রশাসনের কাছে জিজ্ঞেস করেন, অবশ্যই জানবে, প্রশাসন জানবে না কেন? সংস্থাটি বলছে 2010-11 অর্থ বছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশের কেইস প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পের অধীনে 38 কোটি টাকা খরচ করে ঢাকার প্রতিটি মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং এর কথা থাকলেও ট্রাফিক সিগন্যালগুলো অকেজো, যার অব্যবস্থাপনার পিছনে হোতাদের খুঁজে বের করতে চায় দুদক। এখানে কোনো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল রুম নাই, এখানে আসলে থাকে আনসার সদস্যরা। বাকি যে অভিযোগগুলো আছে এগুলোর নথিপত্র আমরা এখনো পাই নাই, পাওয়ার সাপেক্ষে আমরা দেখে তারপর কথা বলতে পারি। এইখানে যে সিগন্যালটা ওনারা ইনস্টল করছিলেন, সেই সিস্টেমটা টাইম বেসড মনিটরিং অথবা মেনটেনেন্স হয়নি। মেনটেনেন্স না হওয়ার কারণে জিনিসটা হয়তোবা
কাজ করে নেই। এদিন ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে 827 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামির তালিকায় এস আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 52 জন। পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক অসদাচরণ, প্রতারণা, জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে 51 কোটি টাকার অবৈধ সম্পদ ও 208 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রমজানে চাল, ডাল, চিনি সহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বলেন, বাজারে সরবরাহ নিশ্চিতে ভিয়েতনাম থেকে 1 লাখ মেট্রিক টন আতপ চাল, মরক্কো থেকে 30,000 মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় বাজার থেকে 10,000 মেট্রিক টন চিনি ও 10,000 মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে বৈঠকের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ঢাকা চট্টগ্রাম ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চাল আছে, চিনি ছিল, মসুর ডাল ছিল, এই জিনিসগুলো আমরা স্টেডি ফ্লো, যাতে কোনো ক্রমেই রোজার আগে হোক এবং রোজার সময় চলাকালীন ইভেন রোজার শেষ হওয়া পর্যন্ত আমরা সবগুলো আমরা এনশিওর করবো। শুধু আনলেই তো হবে না, এগুলো ঠিক সময় মতো ঠিকভাবে যায় কিনা সেটা নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত সারের ব্যাপারে আমরা বড়টা সামনে আসবে, ইমিডিয়েটলি টিএসপি কতগুলো সারের এইগুলো আমরা কিছুটা অর্ডার দিয়েছি। মহারগাঁও বা তো এখন আমরা ডিসিশন নেইনি, এখনো কিছু আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। শ্রমশক্তি, পণ্য, কৃষি, ডিজিটাল খাত সহ নানা ক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দোহাইলাম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তাকে পুরস্কার দেওয়া হয়। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অবকাঠামো, জ্বালানি, নিরাপত্তা খাতে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, তার দেশের সরকার উমরাহ, শ্রমিক সংস্কৃতি, পর্যটন নিয়ে বাংলাদেশের পাশে আছে। জানান, বিভিন্ন ডিজিটাল চুক্তি সম্পন্নের পাশাপাশি বাংলাদেশের শ্রমিকদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সৌদি সরকার। We are issuing around 7,000 working visa every single day, and we will continue, inshallah, issuing visa, and we are welcoming Bangladeshis there in their second country, Saudi Arabia. Saudi Arabia's forward-looking investment in Bangladesh, spanning key areas such as infrastructure, renewable energy, and finance, have further solidified this bond. Together, we have pursued critical initiatives to ensure energy security and promote peace. 3 দিন পর থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনের যাতায়াত। জীববৈচিত্র্য রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে ভ্রমণে কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। পর্যটন ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা শুরুর সময় 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানালেও এখনও পরিবর্তন হয়নি সিদ্ধান্তে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার থেকে সমুদ্র পথে 6 ঘন্টার জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই। সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা, কিন্তু এবছর পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বছর নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হলেও আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা।
নির্দেশনা অনুযায়ী 31 জানুয়ারি শেষ হচ্ছে বছরের সেন্ট মার্টিন যাত্রা। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের দাবি 2 মাসের আয় দিয়ে 12 মাস চলা সম্ভব নয়। এজন্য ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি তাদের। 2 মাসের ইনকাম দিয়ে বাকি 10 মাস আমরা কোনোভাবেই চলতে পারবো না। অতীতে এরকম কোনো সংকট হয় নাই, এ ধরনের মারাত্মক ধরনের সংকট পড়ার আশঙ্কা রয়েছে। উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই। মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণ সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি বর্ধিত করার বিষয়ে। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা প্রদান করে সেক্ষেত্রে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। 17 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করেন 10,000-এর বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরাই নেজামের অধীনে 31 জানুয়ারি শুরু হয়ে 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট 43টি এবং পরবর্তী ধাপে বাকি জেলাগুলো থেকে অংশ নেবেন মুসল্লিরা। টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল এই আয়োজন 58তম বিশ্ব ইজতেমা ঘিরে। আগামী শুক্রবার শুরু হবে প্রথম পর্ব, তাই ময়দান প্রস্তুতিতে শেষ পর্যায়ের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমের বয়ান মঞ্চ প্রস্তুত। এর পাশেই বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা। প্রায় পুরোটাই প্রস্তুত সাধারণ মুসল্লিদের জন্য প্রয়োজনীয় আয়োজন। আয়োজকরা জানালেন শেষ হয়েছে প্রায় 97% কাজ। মাঠের 97% কাজ শেষ। এখন শুধু আপনার টয়লেটগুলো ওয়াশ হবে আজকে রাতে, কালকে সাথীরা আজকে রাত চলে আসবে, সমস্ত কাজই শেষ। আগামীকালকে বাংলাদেশের সমস্ত সাথীরাই ময়দানে উপস্থিত হবেন। আশা করা যাচ্ছে জোহরের পরে ইনশাআল্লাহ আমাদের মূল মজমা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। গত কয়েক বছর ইজতেমায় আপনারা দেখে থাকবেন আমাদের সাথীরা রাস্তার ভিতর ধুলাবালির ভিতরে, আশেপাশে ছোট ছোট মাঠগুলোর ভিতরে এবং বিভিন্ন স্থায়ী টয়লেটের ছাদগুলোর উপর অবস্থান করছিল। তো এইবার 2 ধাপে ইজতেমা করার কারণে আশা করি ইনশাআল্লাহ আমাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। বরাবরের মতো এবারও মুসল্লিদের সেবায় কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। নিয়োজিত থাকবেন প্রায় 7,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সঙ্গে সাদা পোশাকে থাকবেন গোয়েন্দা দল। নৌ টহল সহ ফুড পেট্রোল এবং কন্ট্রোল রুমের মাধ্যমে লস্ট অ্যান্ড ফাউন্ড সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচারণা আমরা করব। পুলিশের পক্ষ থেকে এবছরও আমরা খুব ভালো প্রস্তুতি রেখেছি। আশা করি আগত মুসল্লিরা নির্বিঘ্নে এখানে বিশ্ব ইজতেমা তাদের পর্ব সমাপ্ত করে বাড়ি ফিরতে পারবে। এর বাইরেও মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদের উপর 5টি ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিও নির্মাণ করেছে একটি ব্রিজ। ইজতেমা ময়দানে সার্বিক নিরাপত্তায় ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ সহ পুরো ময়দান এবং আশপাশের এলাকা আনা হয়েছে সিসিটিভির আওতায়। প্রতি বছরের মতো এবারও প্রায় প্রস্তুত তুরাগ নদের তীরের এই ইজতেমা ময়দান। 58তম এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এবারেও উচ্ছ্বাস দেখা গেছে সাধারণ জনগণের মধ্যে। এবারের এই প্রথম পর্বের ইজতেমায় যোগ দেবেন ঢাকা এবং আশপাশের 43 জেলার মুসল্লিরা, আর পরের পর্বে যোগ দেবেন বাকি জেলার মুসল্লিরা। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। খেলার খবর। আবারও বাউন্স হলো ক্রিকেটারদের দেয়া দুর্বার রাজশাহীর চেক জানিয়ে জরুরি সভায় বসেছিল বিসিবি। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসাইন। রাজশাহী ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুর সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসলে এক দুর্বার রাজশাহী কিন্তু সবার ঘুম কেড়ে নিয়েছে, কেননা আমরা যেমনটা জানি আসলে দুর্বার রাজশাহী একের পর এক যে ধরনের ঘটনা ঘটাচ্ছে আসলে এর দায় কিন্তু বিসিবিরও আছে। আমরা যেমনটা জানি যে আসলে এবার নীতিমালাকে উপেক্ষা করেই কিন্তু দুর্বার রাজশাহীদেরকে টিম দেওয়া হয়েছে, কারণ আমরা যেমনটা জানি যে আসলে ব্যাংক গ্যারান্টি জমা নেওয়ার একটা প্রথা রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়মটা কিন্তু এবার মানা হয়নি। তো আসলে এই জিনিসটা কিন্তু বিসিবিকেও দায় নিতে হবে। তবে বিসিবি বারবারই বলছে যে আসলে দুর্বার রাজশাহী, কিছুক্ষণ আগে নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে আসলে টিম গঠনের আগে এই দুর্বার রাজশাহী এবং বাকি সব ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু কমিটমেন্ট করেছিলেন যে আসলে এ ধরনের ঘটনা কিন্তু তারা ঘটাবে না। তারপরও যখন এই ধরনের ঘটনা ঘটছে সেটা আসলে
সেটা আসলে দেশের ক্রিকেট এবং বিপিএলকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। তো সেই হিসাবে বিসিবিও কিন্তু এবার বেশ জোরালোভাবেই নেমেছে এই সমস্যা সমাধানে। কারণ আজকে আমরা প্রতিটা ফ্র্যাঞ্চাইজির মালিকদের কিন্তু বিসিবি ডেকেছে, তবে দুর্বার রাজশাহীর যে মালিক ছিলেন তিনি কিন্তু আসেননি, তিনি শারীরিক অসুস্থতার কারণে আগে আসতে পারেননি। তবে তার প্রতিনিধি এসেছেন এবং তিনি কিন্তু বিসিবিকে একটা পরিকল্পনা জানিয়েছে যে আসলে তারা এই মাধ্যমে আসলে তারা পেমেন্টটা করবে। তবে বিসিবি ওইটা দেখে কিন্তু বিসিবি কিছুটা সন্তুষ্ট হয়েছে, কিন্তু তারপরও বিসিবি কিন্তু তাদের উপরে একটা নজরদারিতে রাখবেই। কেননা বিসিবি কিন্তু বিসিবির এই দায় কিন্তু বিসিবির নিতে হবে, কারণ ক্রিকেটারদের যে পারিশ্রমিক এটা তাদের হক, এটা তাদের দিতেই হবে। তো বিসিবি কিন্তু বলেছে যে আসলে তারা এই পারিশ্রমিকটা পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন এবং যতটুকু কঠোর হওয়া প্রয়োজন সেইটুকু হবে। প্রয়োজনে লিগ্যাল অ্যাকশনও কিন্তু বিসিবি যাওয়ার কথা ভাবছে। তবে তারা চাচ্ছে না যে এ ধরনের ঘটনা ঘটুক, কারণ দুর্বার রাজশাহী এই যে শেষ এই মিটিংটাতে কিন্তু দুর্বার রাজশাহী যে প্রতিনিধি এসেছেন তিনি কিন্তু বিসিবিকে খুব ভালোভাবে আশ্বস্ত করেছেন এবং বেশ কিছু পরিকল্পনা জানিয়েছেন এবং এই পরিকল্পনার মাধ্যমে কিন্তু তারা ক্রিকেটারদের পেমেন্ট দেবেন। তো এছাড়া আমরা যদি বলি যে আসলে আজকে দুপুরের পরেই কিন্তু গণমাধ্যমে খবরটা খুব ভালোভাবে প্রচার হয় যে ক্রিকেটারদের যে চেক দ্বিতীয়বারের যে মতো চেক দেওয়া হয়েছে ওই চেকটাও কিন্তু বাউন্স করেছে। তবে আসলে বিসিবি এই চেক বাউন্স হওয়ার পর থেকে কিন্তু বিসিবি দীর্ঘদিন বেশ কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে কাজ করছে। তবে বিসিবি আমাদেরকে জানিয়েছে যে আসলে ক্রিকেটারদের যে পারিশ্রমিক এই পারিশ্রমিকটা যেভাবেই হোক ফ্র্যাঞ্চাইজি থেকে নিয়ে দিবে, আর না হলে বিসিবি দায়িত্ব নিয়ে হচ্ছে যে তাদের পারিশ্রমিক পরিশোধ করবে। তবে বিসিবির কাছে কিন্তু এটা অনেক বড় একটা শিক্ষা হয়ে থাকবে, কেননা বিসিবি যেমনটা বললেন নাজমুল আবেদিন ফাহিম, তিনি বলেছেন যে আসলে বিসিবিকে কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজিগুলো কমিটমেন্ট করেছিল যে যতটা সম্ভব তারা কিন্তু এই ধরনের ঘটনা থেকে বিরত থাকবে, কিন্তু তারপরে এই ঘটনা ঘটিয়েছে। আমরা কিন্তু যেমনটা জানিয়েছি যে ব্যাংক গ্যারান্টি জমা দেয়নি, তবে বিসিবি বলছে যে আসলে এই বিপিএলের আসর শুরুর আগে কিন্তু ব্যাংক গ্যারান্টির যে হাতে সময় কম থাকার কারণে কিন্তু বিসিবিকে ওইভাবে বিসিবি কড়াকড়ি পর্যায়ে যায়নি। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেল কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ ট্রেন চলাচল, বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা, ওভারটাইমের দাবি মানা হয়েছে আর সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। জাতীয়করণের আশ্বাসে রাস্তা ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। জুনের মধ্যে না হলে ফের আন্দোলন, দাবি মানার প্রতিশ্রুতিতে 7 কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। এবং বিএনপিকে নিয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ রিজভির। ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা তারেক রহমানের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।